জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। ইউক্রেন যুদ্ধ বন্ধে নেই অগ্রগতি, পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ ট্রাম্পের। ফ্রন্টলাইনে লড়ছে 7 লাখের বেশি সেনা, জানালেন রুশ প্রেসিডেন্ট। হামলা অব্যাহত। পাকিস্তান সৌদির প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আগেই জানত ভারত। নিরাপত্তাজনিত প্রভাব খতিয়ে দেখবে নয়াদিল্লি। মোদী সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করতে আগ্রহী রিয়াদ। এবার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান। উত্তরাঞ্চলের 5 প্রদেশে ইন্টারনেট সেবা বন্ধ, বিপাকে লাখো মানুষ। এবং চলমান উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া ভেনেজুয়েলায়। অত্যাধুনিক যুদ্ধ বিমানের প্রদর্শনী, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে তাইওয়ান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসেন। গাজায় ইসরায়েলি হামলায় 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাতে বিস্ফোরণে 4 সেনা হারিয়েছে তেল আবিব। একই দিনে লেবাননে হিজবুল্লাহ লক্ষ্য করে বিমান হামলা চালায় তেল আবিব। অন্যদিকে ইয়েমেন থেকেও ইসরায়েলের বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আঙ্কারায় ফিলিস্তিন ইস্যুতে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। লেবাননের প্রধানমন্ত্রী এই হামলার করা নিন্দা জানান। স্থানীয়রা অঙ্গীকার করেছেন ধ্বংসস্তূপের মধ্যেও লড়াই চালিয়ে যাবেন। হিজবুল্লাহ আইন প্রণেতার অভিযোগ, কূটনীতি বা আন্তর্জাতিক নিশ্চয়তার কোনো মূল্য রাখে না ইসরায়েল। ইসরায়েলের নতুন করে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের হামলায় বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। আকাশে ক্ষেপণাস্ত্র শনাক্তের পর জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে নেতানিয়াহু প্রশাসন। একটি ড্রোন গিয়ে পড়ে দক্ষিণ ইসরায়েলের ইলাদ শহরে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও হতাহতের ঘটনা ঘটেনি, তবে একটি হোটেল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাউথি বিদ্রোহীরা বলছে এসব হামলা গাজার সমর্থনে চালানো হয়েছে। এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের ভেটোতে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল। টানা 2 বছরে এটি ছিল ওয়াশিংটনের 6ষ্ঠ ভেটো। এই ভেটোকে মানবতার পরাজয় বলে আখ্যা দিয়েছে আলজেরিয়া। এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে একমত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। হামাসের হাতে জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প জানান, ধাপে ধাপে নয়, বরং সবাইকে একসঙ্গে মুক্তি দিতে হবে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত কেবল প্রতীকী পদক্ষেপ নয়। বলেন, ভবিষ্যতে ফিলিস্তিন শাসন ব্যবস্থায় অংশ হতে পারবে না হামাস। আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদার করার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির করাচিতে সমাবেশে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। এ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন তারা। ইসরায়েলকে সন্ত্রাসী খুনি আখ্যা দিয়ে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বন্দরনগরী করাচিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। প্লাকার্ড আর ফিলিস্তিনের শত শত পতাকা হাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে করাচির রাজপথ। ইসরায়েল গাজায় প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে বলে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের রাজনৈতিক দলের নেতারা। নিরীহ ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানান সমাবেশে যোগ দেয়া বক্তারা। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভণ্ড রাষ্ট্রে পরিণত হচ্ছে, মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্পও। কাতারে ইসরায়েলি হামলার আগে যুক্তরাষ্ট্র জানত দেশটির এই হামলার বিরোধিতা করা উচিত ছিল। এটা মানব ইতিহাসে একটা জঘন্য ঘটনার নজির হয়ে থাকলো।
और इसराइल की मजम्मत की है। এদিকে করাচিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি অংশ নেন শিক্ষকরাও। ইসরায়েলকে সন্ত্রাসী ও খুনি আখ্যা দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানান তারা। বিশ্ব নেতাদের প্রতি গাজা যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। প্রায় 2 বছর ধরে চলতে থাকা এই মানবতা বিরোধী হত্যাযজ্ঞ নিয়ে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানাই। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হামাস ইসরায়েল সংঘাতে প্রাণহানি ছাড়িয়েছে 65,000। তেল আবিবের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 90% ফিলিস্তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী অ্যালেনবি ক্রসিংয়ে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। আইডিএফ ও ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবার বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। নিহতের একজনের বয়স 20, অন্যজনের 60 বছর। এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, জর্ডান থেকে মানবিক সহায়তা নিয়ে আসা ট্রাক থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 জন। বন্দুক হামলার ঘটনাটি তদন্তের পাশাপাশি ক্রসিংয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধের আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ তিনি। এদিকে বৃহস্পতিবার সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফ্রন্ট লাইনে এখন 7 লাখের বেশি রুশ সেনা রয়েছে। দেশটির অর্থনীতি নিয়ে বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে দেশের অর্থনীতি ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে চলছে। এদিকে কিয়েভ জানিয়েছে, সাম্প্রতিক এক বিনিময়ে তারা রাশিয়ার কাছ থেকে 1000-এরও বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরিয়ে নিয়েছে। যুক্তরাজ্য সফরের শেষের দিকে সংবাদ সম্মেলনে রাগঢাক না রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, ফলে তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলো একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু মস্কো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তিনি এটিকে পুতিনের ব্যর্থতা বলে অভিহিত করেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ায় একেবারেই পরিকল্পিত সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক স্থিতিশীলতার স্বার্থে এই নীতি অবলম্বন করা হয়েছে। যদিও রুশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী টানা 2 কোয়ার্টারে জিডিপি হ্রাস পেয়েছে, যা অনেকের কাছে প্রযুক্তিগত মন্দার ইঙ্গিত দেয়। তবে পুতিন জোর দিয়ে বলেন, দেশ এখনো মন্দা থেকে অনেক দূরে। পশ্চিমা দেশগুলোর 25,000-এর বেশি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি 2023 সালে 4.1% আর 2024 সালে 4.3% হারে বেড়েছে, যা G7 দেশগুলোর তুলনায় বেশি। তবে উচ্চ সুদের কারণে প্রবৃদ্ধি এখনও উল্লেখযোগ্য কমছে। বাজেট ঘাটতি সামলাতে ভ্যাট বাড়ানো ও বিলাসবহুল পণ্যে কর আরোপের বিষয়টিও সরকার বিবেচনায় নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। অর্থনীতির পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফ্রন্টলাইনে এখন 7 লাখের বেশি সেনা মোতায়েন রয়েছে। তিনি বলেন, এই মোতায়েন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে কিয়েভ বলছে, রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বিনিময়ে তারা 1000-এর বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরে পেয়েছে। এর বিপরীতে মাত্র 24 জন রুশ সেনার মরদেহ তারা হস্তান্তর করেছে। তবে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে ইউক্রেনের 1,500-এর বেশি সেনা হতাহত হয়েছে। কিয়েভ এ দাবি অস্বীকার করেছে, আর বিশ্লেষকরা একে আখ্যা দিচ্ছেন 2 পক্ষের প্রচলিত ন্যারেটিভ ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ হিসেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আগে থেকেই অবগত ছিল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই প্রতিরক্ষা চুক্তির কৌশলগত ও নিরাপত্তাজনিত প্রভাব খতিয়ে দেখবে নয়াদিল্লি। এদিকে সৌদির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের সাথে চুক্তি হলেও তারা ভারতের সাথে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতোমধ্যেই সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, ইসলামাবাদ ও রিয়াদের মধ্যকার এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে তারা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর তারা দেখেছে। এ ধরনের একটি উদ্যোগের বিষয় তাদের আগে থেকেই জানা ছিল। এই প্রতিরক্ষা চুক্তির সম্ভাব্য প্রভাব তারা খতিয়ে দেখতে চায়, কারণ জাতীয় স্বার্থ রক্ষা ও সর্বস্তরে সমন্বিত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই ভারত সরকারের অঙ্গীকার। এদিকে পাকিস্তান ও সৌদি আরব যৌথ বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৮ দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব ও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতেই এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এর লক্ষ্য হল প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা ও যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে রিয়াদের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হয়েছে। ভারত এখন সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। মোদী ৩ বার সৌদি আরব সফর করেছেন এবং 2016 সালে তিনি দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন। তবে সৌদি আরবের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলেও রিয়াদ নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে আগ্রহী। শেখ সাদি মারজান, সময় সংবাদ। এবার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান সরকার। দেশটির উত্তরাঞ্চলের 5 প্রদেশে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেটে অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে ফাইবার অপটিক সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। নারী শিক্ষা আর কর্মসংস্থানে আগেই কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় যোগাযোগ ব্যবস্থাতেও টানা হলো নতুন সীমারেখা। এতে ঘরবাড়ি, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রধান 5 প্রদেশে একযোগে ফাইবার অপটিক সংযোগ কেটে দিয়েছে তালেবান সরকার। প্রাদেশিক প্রশাসনের ভাষ্যে, অনলাইনে অশ্লীল কন্টেন্ট আর নারী পুরুষের অনৈতিক মেলামেশা ঠেকাতেই এই পদক্ষেপ। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটাই প্রথম এমন আঞ্চলিক ইন্টারনেট নিষেধাজ্ঞা। এর আগে কিশোরী মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ করে এবং নারীদের বিভিন্ন খাতে কাজ করা বন্ধ করার মতো নানা নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান সরকার। দেশটির প্রশাসন আগে থেকে একাধিকবার অনলাইন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, পর্নোগ্রাফি, সামাজিক মাধ্যমে নারী পুরুষের ঘনিষ্ঠ আলাপ এবং পশ্চিমা প্রভাব তরুণ প্রজন্মকে বিপথে নিচ্ছে। তাই তারা এখন ইন্টারনেটকে সরাসরি নিয়ন্ত্রণের পথ বেছে নিয়েছে। তবে নিষেধাজ্ঞা শুধুমাত্র ফাইবার অপটিক সংযোগে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। অর্থাৎ মোবাইল ডেটা ব্যবহার করা যাবে, কিন্তু বাসাবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান আর অফিসগুলোর প্রধান সংযোগ মাধ্যমই বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উত্তরাঞ্চলের প্রশাসনিক কাজ, ব্যাংকিং, চিকিৎসা এবং গণমাধ্যম কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চলতি মাসের শেষ নাগাদ ইউরোপ ইরানের ওপর পুনরায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা না হওয়ায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এরই মধ্যে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার ক্যারিবীয় দ্বীপ লা অর্চিলায় সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। অত্যাধুনিক যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ আর উভচর ট্যাঙ্ক নিয়ে এই মহড়া চলবে 3 দিন। এতে উত্তেজনার মাত্রা আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। তাইওয়ানে শুরু হয়েছে প্রতিরক্ষা ও এরোস্পেস প্রযুক্তির প্রদর্শনী। এতে অংশ নিয়েছে ড্রোন, অ্যান্টি মিসাইল ও স্পেস টেকনোলজি নির্মাণকারী বহু প্রতিষ্ঠান। চীনের সঙ্গে উত্তেজনার জেরে নিজেদের সামরিক সক্ষমতা জোরদারে নজর দিয়েছে তাইপে। এই সামরিক প্রদর্শনীকে আন্তর্জাতিক সহযোগিতা প্রসারিত করার সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয় সবচেয়ে বড় প্রতিরক্ষা ও এয়ারোস্পেস প্রযুক্তির প্রদর্শনী। এতে ড্রোন প্রযুক্তির দ্রুত উন্নয়ন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। অ্যান্টি ড্রোন রাডার ও ইন্টারসেপ্টর ড্রোন সংযোজিত বিভিন্ন সামরিক যান প্রদর্শিত হচ্ছে। এবছর 490টি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই প্রদর্শনীতে। 2023 সালে অংশ নিয়েছিল মাত্র 275টি প্রতিষ্ঠান। নিজস্ব প্রতিষ্ঠান ছাড়াও আছে মার্কিন লকহিড কোম্পানি, নর্থ্রপ গ্রুম্যান কর্পোরেশন সহ আরও বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। তাইওয়ানের অন্যতম অস্ত্র সরবরাহকারী মিত্রদেশ যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে তৈরি প্রথম ক্ষেপণাস্ত্রের উন্মোচন করে তাইওয়ান।
তাইওয়ান প্রশাসন 2030 সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির 5% ব্যয়ের লক্ষ্য নিয়েছে। এই সামরিক প্রদর্শনীকে আন্তর্জাতিক সহযোগিতা প্রসারিত করার সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমরা আশাবাদী এটিকে তাইওয়ানের কোম্পানিগুলোর জন্য একটি সুযোগ হিসেবে দেখছি, কারণ এই উন্নয়নের গতি এত দ্রুত যে আমরা একা তা ধরে রাখতে পারি না, কারণ পরিস্থিতি ক্রমাগত বদলাচ্ছে আর এর জন্য দরকার নানা ধরনের সমাধান। চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা নতুন নয়। চীন তাইওয়ান ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে আসছে। বেইজিং এর এই দাবিকে প্রত্যাখ্যান করে নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করছে তাইপে। রাইসা জান্নাত, সময় সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কট্টর বামপন্থী ও বর্ণবাদ বিরোধী সংগঠন অ্যান্টিফার সদস্যরা অসুস্থ, বিপজ্জনক এবং অতি বাম। এ কারণে তিনি অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, অ্যান্টিফাকে নিষিদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বামপন্থী ডানপন্থী বিভাজন আরও তীব্র হতে পারে। এই সংগঠনের সদস্যরা সাধারণত কালো পোশাক পরে রাস্তায় নেমে সমাবেশ করেন। তারা দাবি করেন, বর্ণবাদ, ডানপন্থী মূল্যবোধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করাই তাদের মূল লক্ষ্য। আত্মরক্ষার নামে সহিংস কৌশল ব্যবহার করাকে ন্যায্য বলে মনে করেন তারা। বামপন্থী, প্রগতিশীল ও অরাজনৈতিক মনোভাবাপন্নরাই এই সংগঠনের সঙ্গে যুক্ত। মূলত অ্যান্টিফা হল অ্যান্টি ফ্যাসিস্টের সংক্ষিপ্ত রূপ। এটির কোনো নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে কিনা তা স্পষ্ট নয়। এই গোষ্ঠী আসলে একটি সামাজিক আন্দোলন মঞ্চ। অ্যান্টিফার নির্দিষ্ট কোনো গঠন কাঠামো না থাকায় এই গোষ্ঠীর ব্যাপ্তি অস্পষ্ট। সম্প্রতি অ্যান্টিফা নিষিদ্ধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি জানিয়েছেন, অ্যান্টিফা একটি অসুস্থ, বিপজ্জনক এবং অতি বাম বিপর্যয়। তাই এটিকে তিনি একটি বড় জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছেন। যারা অ্যান্টিফাকে আর্থিকভাবে সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের প্রস্তাব দিয়েছেন তিনি। ট্রাম্প প্রায়ই তার সমালোচক এবং বিরোধীদের অ্যান্টিফা বলে ট্যাগ দিতেন। তিনি মনে করেন, এই অতি বামপন্থী সংগঠন রিপাবলিকান ভোটারদের ভয় দেখানোর প্রতীক হিসেবে কাজ করে। অ্যান্টিফা নিষিদ্ধ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, অ্যান্টিফার সাংগঠনিক কাঠামো নেই বলে এটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা কার্যত একটি রাজনৈতিক পদক্ষেপ। তবে কির্ক হত্যাকাণ্ড, সাম্প্রতিক সহিংসতার পর যুক্তরাষ্ট্রে বামপন্থী ও ডানপন্থী বিভাজন আরও তীব্র হতে পারে। সমালোচকরা বলছেন, চার্লি হত্যাকাণ্ডকে কাজে লাগিয়ে রাজনৈতিক বিরোধীদের দমনের সুযোগ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্য। চামোলি ও দেরাদুনে ভূমিধসে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 10 জনের বেশি। এছাড়া মণিপুরে ওয়াংজিং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানী ইম্ফলের দক্ষিণাঞ্চল। আসামে বসতঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ায় বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাচ্ছেন বাসিন্দারা। পাহাড়ি ঢল বেয়ে নেমে আসা বন্যায় ভেসে যাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট, ভেঙে পড়ছে সেতু, বন্যার তোড়ে শিকড় সহ উপড়ে গেছে গাছপালাও। স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয় ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি ও দেরাদুন। এতে প্রাণহানি ছাড়াও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। চামোলি জেলার নন্দগড় ঘাটে বেশ কিছু বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে। কুন্ত্রি ও লাঙ্গাফালি এই দুটি গ্রামেই বেশি ক্ষতি হয়েছে। উদ্ধারকারী দল এর মধ্যেই সহায়তা নিয়ে পৌঁছেছে। উদ্ধার কার্যক্রমও চলছে সমানতালে। আরও বেশ কয়েকটি দল সেখানে যাচ্ছে। ভয়াবহ অবস্থা ভারতের আরেক রাজ্য আসামেও। লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। ধানসিঁড়ি নদীর পানি বেড়ে ডুবেছে গ্রামের পর গ্রাম, তলিয়েছে বসতঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হচ্ছে বাসিন্দাদের। একই অবস্থা মণিপুরেও। ওয়াংজিং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানী ইম্ফলের দক্ষিণাঞ্চল। ডুবে গেছে সড়ক। জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে পানি ওঠায় পাঠদানের পাশাপাশি ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কর্তৃপক্ষের আদেশে এরই মধ্যে শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। আমাদের হোস্টেলে সব ধরনের সুযোগ সুবিধা আপাতত বন্ধ রয়েছে। বিশেষ করে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রান্নারও কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এ কারণে আমাদের চলে যেতে হচ্ছে। ভারতের অন্যান্য রাজ্যেও চলতি বছর বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাঞ্জাবে এবারের বন্যায় এ পর্যন্ত মারা গেছেন অন্তত 40 জন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। বাদ যায়নি দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইও।
নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আবারও শক্তিশালী 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রুশ কর্তৃপক্ষ জানায় ভূমিকম্পের উৎপত্তিস্থল কামচাটস্কি শহর থেকে প্রায় 93 কিলোমিটার দূরে এবং 123 কিলোমিটার গভীরে ছিল। পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করার পর তা প্রত্যাহার করা হয়। সব জরুরি সেবা সংস্থাকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি ওই অঞ্চলের তৃতীয় বড় কম্পন, তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারান নৌকা উল্টে কিংবা দীর্ঘদিন অনাহারে থেকে। তবে এবার সেই ঝুঁকির সঙ্গে যুক্ত হয়েছে নতুন বিপত্তি। ইতালির একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন দাবি করা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে লিবিয়ান কোস্টগার্ড। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইতালি না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্য ও চিত্রের রিপোর্ট। উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি পরোয়া না করে প্রতি বছর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন হাজারো বাংলাদেশি। লক্ষ্য থাকে যে কোনো উপায়ে ইতালি পৌঁছানো। অনিশ্চিত সাগর যাত্রায় উত্তাল ঢেউয়ে নৌকা উল্টে কিংবা দীর্ঘদিন খাবার পানি না পেয়ে অনেকেই প্রাণ হারান। সেই ঝুঁকির সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন আতঙ্ক। অভিযোগ উঠেছে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে লিবিয়ান কোস্টগার্ড। সম্প্রতি ইতালির একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লিবিয়ান কোস্টগার্ড শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে। মেডিটেরেনিয়াস সেভিং হিউম্যান নামের এনজিও জানিয়েছে গত আগস্টেও একইভাবে হামলার ঘটনা ঘটে। এমনকি উদ্ধারকারী জাহাজেও গুলি চালানো হয়। উদ্ধারকারীদের দাবি, শরণার্থীদের অন্তত 4 জন গুলিতে নিহত হয়েছেন। এসব ঘটনায় আন্তর্জাতিক আদালতে অভিযোগ দাখিল করেছে মানবাধিকার সংগঠনগুলো। প্রশাসন ও প্রবাসীরা বারবার নিরুৎসাহিত করলেও ইতালিতে থামছে না অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের ঢল। স্থানীয় সময় বুধবার বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 141 জন পৌঁছেছেন ইতালির লাম্পেদুসায়। চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন প্রায় 15,000 বাংলাদেশি। সময় সংবাদ, ইতালি। ইতালি ও অস্ট্রিয়ার মধ্যে শেষ প্রাচীর ভেঙে যুক্ত হলো আন্ডারগ্রাউন্ড টানেল। 55 কিলোমিটার দীর্ঘ ব্রেনার বেস টানেল হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রেল টানেল। এটি 2032 সালে চালু হবে, যা ইউরোপের উত্তর দক্ষিণকে হাই স্পিড রেল লাইনে যুক্ত করবে। প্রকল্পটির লক্ষ্য মালবাহী ট্রাকের চাপ সড়ক থেকে কমিয়ে আনা এবং সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করা। স্থানীয় সময় বৃহস্পতিবার শেষ প্রাচীর ভেঙে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো অস্ট্রিয়া ও ইতালির মধ্যবর্তী টানেল। ব্রেনার বেস টানেলকে বলা হচ্ছে বিশ্বের দীর্ঘতম আন্ডারগ্রাউন্ড রেল সংযোগ। এটি ইউরোপীয় ইউনিয়নের একটি বৃহৎ প্রকল্প, যার উদ্দেশ্য মালবাহী পরিবহনকে ট্রাক থেকে রেলে সরিয়ে আনা। এতে দূষণ কমবে আর সীমান্ত বাণিজ্যে আসবে নতুন মাত্রা। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টোকার। মেলোনি একে সমগ্র ইউরোপের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করেছেন। টানেলটি নির্মাণে খরচ করা হয়েছিল 6 বিলিয়ন ইউরো, কিন্তু ব্যয় দাঁড়িয়েছে 8.5 বিলিয়নে। সময়সূচিও পিছিয়েছে 16 বছর, ফলে এটি চালু হবে 2032 সালে। তবে প্রকল্প সম্পন্ন হলে ইতালির ফোর্তেজা থেকে অস্ট্রিয়ার ইন্সব্রুক পৌঁছাতে সময় লাগবে মাত্র 25 মিনিট, যেখানে আগে লাগতো 80 মিনিট। 55 কিলোমিটার দীর্ঘ এই টানেল বিদ্যমান সংযোগের সঙ্গে যুক্ত হয়ে প্রসারিত হবে 64 কিলোমিটার পর্যন্ত। বর্তমানে প্রতি বছর ব্রেনার পাস দিয়ে 25 লাখ ট্রাক, 1,40 লাখ যানবাহন ও 5 কোটি টনের বেশি পণ্য যাতায়াত করে। এতে আলপাইন অঞ্চলের পরিবেশ ও স্থানীয় জনপদ চাপের মুখে থাকে। নতুন টানেল চালু হলে সড়ক যানজট ও দূষণ উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অগমেন্টেড রিয়েলিটি ডিসপ্লে যুক্ত প্রথম রে-ব্যান স্মার্ট গ্লাস বাজারে আনলো মেটা। এটি প্রথম বড় ব্র্যান্ডের স্মার্ট গ্লাস যাতে হেডস আপ ডিসপ্লে আছে। এর আগে গুগল গ্লাস এই প্রযুক্তি চালু করলেও তা সফল হয়নি। এটি সাধারণ চশমার মতো দেখালেও ভেতরে রয়েছে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন। মেটা রে-ব্যান ডিসপ্লে চশমা যুক্তরাষ্ট্রের বাজারে আসবে 30 সেপ্টেম্বর। এদিন খেলাধুলার জন্য বিশেষ ওকলে মেটা ভ্যানগার্ড স্মার্ট চশমা উন্মোচন করেছে মেটা। This
is Meta Ray-Ban Display. 3 ধরনের AI স্মার্ট গ্লাস বা চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। বুধবার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে মেটা কানেক্ট অনুষ্ঠানে প্রথমবারের মতো রে-ব্যান ব্র্যান্ডের চশমা প্রদর্শন করে। The original and iconic design. মেটা রে-ব্যান ডিসপ্লে প্রথম বড় ব্র্যান্ডের স্মার্ট চশমা যাতে হেডস আপ ডিসপ্লে থাকবে। এর আগে গুগল গ্লাস এই প্রযুক্তি চালু করলেও তা সফল হয়নি। নতুন চশমাটি ক্লাসিক নকশায় তৈরি, বাইরে থেকে সাধারণ চশমার মতো দেখালেও এর ভেতরে রয়েছে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন। We've got a new limited edition. স্মার্ট গ্লাসের ডান লেন্সের ভেতরে ছোট, উজ্জ্বল ও পরিষ্কার রঙিন ডিসপ্লে দেখা যাবে। এটি চোখের নিচে ভেসে থাকবে এবং টেক্সট, ছবি বা লাইভ ভিডিও কল দেখা যাবে। ব্যবহার না করলে ডিসপ্লেটি অদৃশ্য থাকে। ক্যামেরা চালু হলে অন্যদের জানানোর জন্য এলইডি আলো জ্বলে ওঠে। And then when you're done, we'll just stitch together all the videos. নতুন এই চশমাতে আছে ভয়েস কন্ট্রোল ও টাচ প্যানেল, সঙ্গে পানিরোধী একটি বিশেষ ব্রেসলেট। নিউরাল ব্র্যান্ড নামে এই ব্রেসলেট ঘড়ির মতো দেখতে। এটি আঙ্গুলের চিমটি কাটা, ঘষা, আলতো চাপ, ঘোরানো সহ নানা ইশারা চিনতে পারে। বছরের শেষে এতে আঙ্গুল দিয়ে লেখা যাবে। চশমাটি ব্যবহার করতে ব্লুটুথ দিয়ে অ্যান্ড্রয়েড বা আইফোনে যুক্ত করতে হয়। এর মাধ্যমে মেসেজিং ও ভিডিও কল করা যাবে টেক্সট বা মেটার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মাধ্যমে। That the neural band will pick up so you can silently. চশমার ক্ষেত্রে আমরা কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, বাটন বা ডায়াল ব্যবহার বাদ দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে ব্যবহারকারী কেবল মস্তিষ্ক থেকে আসা ছোট ছোট পেশির নড়াচড়ার সংকেত পাঠাতে পারবেন। নিউরাল ব্র্যান্ড সেই সূক্ষ্ম গতিবিধি শনাক্ত করে নেবে, ফলে প্রায় অদৃশ্য নড়াচড়ার মাধ্যমেই নীরবে চশমা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। I could dictate with my voice. I could send a voice clip. একবার চার্জে চশমাটি টানা 6 ঘন্টা থেকে 30 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। মেটা রে-ব্যান ডিসপ্লে চশমা যুক্তরাষ্ট্রের বাজারে আসবে 30 সেপ্টেম্বর। দাম 90,000-এর বেশি। 2026 সালের শুরুর দিকে এটি যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডাতেও পাওয়া যাবে। এদিন খেলাধুলার জন্য বিশেষ ওকলে মেটা ভ্যানগার্ড স্মার্ট চশমা উন্মোচন করেছে মেটা। এগুলো দেখতে ব্র্যান্ডের রাডার বা এম ফ্রেম স্পোর্টস চশমার মতো হলেও মাঝখানে রয়েছে ক্যামেরা, আছে মাইক্রোফোন ও স্পিকারও। এতে গান শোনা, ফোনে কথা বলা, এআই ব্যবহার এবং ব্যায়ামের সময় ছবি বা ভিডিও তোলা সম্ভব। চশমাটির ওজন 66 গ্রাম। একবার চার্জে 9 ঘন্টা পর্যন্ত চলে। এই চশমার দাম রাখা হয়েছে $499। এটি বাজারে আসছে 21 অক্টোবর। এছাড়াও বাজারে আসছে রে-ব্যান মেটা এআই গ্লাসের দ্বিতীয় প্রজন্ম। এতে ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ এবং ভিডিও ক্যামেরার রেজলিউশন আরও উন্নত। দাম $379। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে দ্বিতীয় বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। নতুন প্রকল্প সহ অঙ্গরাজ্যটিতে কোম্পানিটির বিনিয়োগ দাঁড়াচ্ছে $700 কোটি বেশি। মাইক্রোসফট জানিয়েছে এখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই সুপার কম্পিউটার স্থাপন করা হবে, যাতে যুক্ত থাকবে এনভিআর লক্ষাধিক চিপ। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ অবকাঠামোর জন্য আগাম অর্থ পরিশোধ করা হবে এবং উন্নত কুলিং ব্যবস্থা ব্যবহার করে পানি খরচ সীমিত রাখা হবে। গত বছর সাউথ ইস্ট উইসকনসিনের মাউথ প্লেজেন্ট $330 কোটি প্রথম ডেটা সেন্টারের কাজ শুরু হয়, যা আগামী বছর চালু হলে 500 জনকে কর্মসংস্থান দেবে। দ্বিতীয় সেন্টার সম্পন্ন হলে চাকরির সংখ্যা দাঁড়াবে প্রায় 800। ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে শিগগিরই নিজেদের সেবা চালু করতে যাচ্ছে রাশিয়া। এক বিবৃতিতে দেশটির মহাকাশ সংস্থা রসকমসের নতুন প্রধান দিমিত্রি বাকানভ বলেন, স্পেসএক্সের প্রভাব থেকে বের হওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে পরীক্ষামূলক কয়েকটি স্যাটেলাইট কমপক্ষে ঘুরছে এবং উৎপাদন মডেলও পরিবর্তন আনা হয়েছে। রাশিয়ার ব্যুরো 14140 নামের একটি এরোস্পেস কোম্পানি গ্লোবাল ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য লো আর্থ অরবিট স্যাটেলাইট সিস্টেম তৈরি করেছে। 2002 সালে মস্কোয় আলোচনায় মাস্ককে অবজ্ঞা করার ভুল থেকে শিক্ষা নিয়েছে রাশিয়া, এমনটাই স্বীকার করেছেন বাকানভ। এদিকে স্টারলিংকের দাবি তাদের 8000-এরও বেশি স্যাটেলাইটের সবচেয়ে বড় কনস্টেলেশন রয়েছে, যা দূরবর্তী অঞ্চল থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রেও ব্যবহার হচ্ছে। ইউক্রেন যুদ্ধে স্টারলিংকের ব্যবহার রাশিয়ার সামরিক কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানায় স্টারলিংক। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী 25 বছরের মধ্যে অস্ট্রেলিয়ার প্রকৃতি আর মানুষের জীবনকে বড় বিপদের মুখে ফেলবে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলীয় এলাকার বসতি নিশ্চিহ্ন হতে পারে। একই সাথে হুমকির মুখে পড়তে পারে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফের জীববৈচিত্র্য। এসএম আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত।
2050 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার উপকূলে বসবাসকারী প্রায় 15 লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়তে যাচ্ছে। দেশটির জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে যে এ সময়ে বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, খরা ও দাবানলের মতো বিপর্যয় আরও ঘন ঘন ঘটতে পারে। অস্ট্রেলিয়ার 87% মানুষ উপকূল থেকে 50 কিলোমিটারের মধ্যে বসবাস করে। সমুদ্রের পানি বাড়লে এসব এলাকার ছোট বড় অনেক শহর তলিয়ে যাবে। পাশাপাশি তাপমাত্রা বাড়তে থাকলে দেশ জুড়ে মরুকরণও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন মন্ত্রী ক্রিস বোয়েন বলেছেন, অস্ট্রেলীয়রা এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পাচ্ছেন। দেশটি 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণায়নে পৌঁছে গেছে। এতে সিডনিতে তাপজনিত মৃত্যু 400 গুণ এবং মেলবোর্নে প্রায় 3 গুণ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের মরুভূমি ঘেরা ডারউইন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়লে পানির সংকট, স্বাস্থ্য ঝুঁকি, অবকাঠামোগত ক্ষতি আর প্রকৃতির উপর মারাত্মক চাপ তৈরি হবে। পাশাপাশি সমুদ্র উষ্ণ হলে হুমকির মুখে পড়বে গ্রেট ব্যারিয়ার রিফের জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, উষ্ণতা না কমাতে পারলে অস্ট্রেলিয়ার অসংখ্য ছোট দ্বীপও সমুদ্রে তলিয়ে যাবে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। মালয়েশিয়ায় চলছে বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্যের প্রদর্শনী আন্তর্জাতিক হালাল শোকেস। এর 21তম আসরে এবার অংশ নিয়েছে বাংলাদেশ। রফতানি উন্নয়ন ব্যুরো ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের প্রদর্শনী। এবার তৃতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। তৈরি পোশাক, সিরামিক, ঔষধ, চামড়াজাত পণ্য ও প্লাস্টিক সহ নানা রফতানিযোগ্য পণ্য নিয়ে অংশ নিচ্ছে দেশের 8টি প্রতিষ্ঠান। যোগ দিয়েছে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার উদ্বোধন হয় বাংলাদেশ প্যাভিলিয়নের। রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা জানান, দেশীয় পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোতে বাজার সম্প্রসারণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে আমাদের যে ভিশন এবং মিশন আছে সেটা হলো ফ্যাসিলিটেশন। এই ফ্যাসিলিটেশনের একটা পার্ট হলো এই মেলাতে অংশগ্রহণ করা এবং যারা অংশগ্রহণ করে তাদেরকে ফ্যাসিলিটেট করা। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ হাইকমিশনের নানা উদ্যোগের কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত হাইকমিশনার। শ্রম বিষয়ে সম্পর্কের পাশাপাশি এই ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট এগুলো বাড়ানোর জন্য সরকার এবং দূতাবাস অসম্ভব মনোযোগ দিয়ে কাজ করছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠান যাতে এই ধরনের মেলায় অংশ নিতে পারে তা নিশ্চিতে কাজ করছে রফতানি উন্নয়ন ব্যুরো ও হাইকমিশন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সুইডেনের গোটল্যান্ড দ্বীপের ইতিহাস আর স্থানীয় চলচ্চিত্রের গৌরবময় অধ্যায় তুলে ধরছে ফোরে মিউজিয়াম। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ইংমার বার্গম্যানের স্মৃতিকে ঘিরে এই জাদুঘরটি পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ। শফিউল আলমের রিপোর্টে বিস্তারিত। বাল্টিক সাগরের মাঝখানে সুইডেনের ছোট্ট দ্বীপ ফোরে। এখানকার প্রকৃতি আর ঐতিহ্যকে ঘিরে 1999 সালে প্রতিষ্ঠিত হয় ফোরে মিউজিয়াম। স্থানীয় জেলেদের জীবনযাপনের ইতিহাস, দলিলপত্র আর পত্র নিদর্শন সাজানো আছে এখানে। জাদুঘরে বিশেষ স্থান পেয়েছে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ইংমার বার্গম্যানের স্মৃতি। দীর্ঘদিন এখানে বসবাস করে বহু বিশ্বখ্যাত সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার ব্যবহৃত আসবাবপত্র, ছবির অ্যালবাম, চলচ্চিত্র সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে দর্শনার্থীদের জন্য। এটা আমাদের জন্য একটা সেরা মুহূর্ত। অনেক দূর থেকে এসেছি প্রিয় নির্মাতা বার্গম্যানের জাদুঘরে তার স্মৃতি দেখতে। আমরা তার সিনেমার ভক্ত। বার্গম্যানের ভক্ত হিসেবে এটি সত্যি দারুণ অভিজ্ঞতা। তিনি এখানে থাকতেন, তার কর্ম ও বসবাসের স্থানে ঘুরে যাওয়া অসাধারণ অনুভূতি। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন ফোরে মিউজিয়াম ঘুরে দেখতে। স্থানীয় ইতিহাস আর চলচ্চিত্রের গৌরবময় অধ্যায় মিলিয়ে তাই এটি গোটল্যান্ডের অন্যতম আকর্ষণ। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউক্রেন যুদ্ধ বন্ধে নেই অগ্রগতি। পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ ট্রাম্পের। ফ্রন্ট লাইনে লড়ছে 7 লাখের বেশি সেনা, জানালেন রুশ প্রেসিডেন্ট। হামলা অব্যাহত।
এবং আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান। উত্তরাঞ্চলের 5 প্রদেশে বন্ধ ইন্টারনেট সেবা, বিপাকে লাখো মানুষ। এ ছিল আন্তর্জাতিক সময়। এবার সময় সংবাদের সঙ্গে থাকবেন জুম্মান সাদিক জাভদেন। ধন্যবাদ শাহজিন। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।